দেখো, আজকে আমরা আপকামিং প্রাইমারি টেটের যে 2022 সালে যে টেট হতে চলেছে তার একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট পরিবেশবিদ্যা, এবং এটা একটা স্কোরিং সাবজেক্ট। এটা একটা কোরিং সাবজেক্ট। কেন? সাবজেক্টটা আমাদের কাছে অনেকটাই সহজ মনে হয়। ছোটবেলা থেকে আমরা মানে প্রায় সকলেই পড়ে আসছি বা অনেক কিছুই জেনে আসছি পরিবেশবিদ্যার বিভিন্ন বিষয়। তো এই সাবজেক্টটা এখন আমাদের কাছে একটা স্কোরিং সাবজেক্ট, বা এইগুলোতে বেশি নাম্বার পাওয়া যায়, অল্প করে নাম্বার তুলে নিয়ে যায়। যাদের অন্যান্য বিষয় একটু হলেও সমস্যা থাকে, তারা কিন্তু এই পরিবেশবিদ্যা সাবজেক্টটায় বা টপিকটায় কিন্তু নাম্বার অনেকটা তুলে নিতে পারে। তো আজকে সেই পরিবেশবিদ্যার একদম পার্ট 1 ভিডিও বা একদম প্রথম পর্যায় থেকে আমরা আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমেই পরিবেশ কাকে বলে। দেখো, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি যেটা, তারা একটা তারা একটা সংজ্ঞা দিয়েছে। সেটা কি না, পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মধ্যে গড়ে ওঠা সেই প্রাকৃতিক এবং জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায় যার মধ্যে মানুষ ও সজীব উপাদানগুলি বেঁচে থাকে এবং বসবাস করে। তো এই সংজ্ঞাটা কারা দিয়েছে না, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা শর্ট ফর্ম কি, ইউএনডিপি। এটাও একটা শর্ট কোশ্চেন, ইউএনডিপি শর্ট ফুল ফর্ম কি। এবার দেখো, পরিবেশের উপাদান এবং শ্রেণীবিভাগ এই দুটোকে আমরা একটু একসাথে বোঝার চেষ্টা করব। পরিবেশের উপাদান এবং শ্রেণীবিভাগ, প্রথমত দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে পরিবেশকে। একটা বলা হয় ভৌগোলিক পরিবেশ, একটাকে বলা হয় অকৃত্রিম কৃত্রিম বা অপ্রাকৃতিক পরিবেশ। তো ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুটো উপাদান আছে, একটা সজীব আর একটা আছে একটা নির্জীব, একটা সজীব। আর যে অপ্রাকৃতিক বা কৃত্রিম পরিবেশের মধ্যে আমরা জানি সামাজিক পরিবেশ, আর্থসামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। তো পরীক্ষায় কোশ্চেনটা কি হয় যে এই বিভিন্ন রকম পরিবেশের যে উপাদান, সেই উপাদান একটি উল্লেখ করে সেটি কোন পরিবেশের অন্তর্গত সেইভাবে কোশ্চেনটা দেয়। ফর এক্সাম্পল, শিক্ষা, ধরো এখানে শিক্ষা আছে, এই যে শিক্ষা। তো শিক্ষা দিয়ে বললো যে শিক্ষা কোন পরিবেশের অন্তর্গত। শিক্ষা তখন আবার অ্যান্সার কি হবে, আর্থসামাজিক পরিবেশের অন্তর্গত। এরপর ধরো তেজস্ক্রিয় বিকিরণ, খনিজ লবণ, আলো, বজ্র পদার্থ, আবহাওয়া, মাটি, জল, বায়ু, উষ্ণতা, এগুলো কোন পরিবেশের অন্তর্গত? এগুলো আমাদের ভৌত পরিবেশ এর অন্তর্গত। এরপর দেখো যে নিরাপত্তা, শিক্ষানীতি, অর্থনীতি, শৃঙ্খলা, মতাদর্শ, এগুলো রাজনৈতিক পরিবেশের অন্তর্গত। যে মূলধন, লাভ, উদ্যোগ, ঋণ, মালিকানা, বিনিয়োগ, এগুলো অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত। পরিবার, হ্যাঁ, প্রতিবেশী, সংস্কৃতি, অভ্যাস, ধর্ম, পেশা, এগুলো সামাজিক পরিবেশের অন্তর্গত। আর সজীব বা জৈব পরিবেশের মধ্যে প্রাণী, উদ্ভিদ, অণুজীব আর ভাইরাস। তাহলে এই হচ্ছে আমাদের পরিবেশের শ্রেণীবিভাগ এবং উপাদান সহ আমরা একসাথে পড়লাম। পরীক্ষায় কোশ্চেনটা আমি আবারও বলে দিই, একটা উপাদানের নাম দিয়ে সেটা কোন পরিবেশের অন্তর্গত, এখান থেকে সেটাই পড়ে। চলো দেখো, এবার আসি পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ একটা খুব ইম্পর্টেন্ট টপিক। পরিবেশ দূষণ মূলত 5 প্রকার। একটা বায়ু দূষণ, একটা জল দূষণ, একটা মৃত্তিকা দূষণ, একটা শব্দ দূষণ আর একটা তেজস্ক্রিয় দূষণ। এক এক করে আমরা দূষণগুলোকে একটু পড়ব। প্রথমে দেখো বায়ু দূষণ। তো বায়ু দূষণ কাকে বলে, সংজ্ঞাটা তোমরা দেখে নাও, পরীক্ষায় তো সংজ্ঞা করবে না। এরপর দেখো, ছক আকারে আমি দেওয়ার চেষ্টা করেছি যে দূষক পদার্থ, অর্থাৎ দূষক পদার্থ মানে কি, বায়ু দূষণ ঘটায় এমন দূষক পদার্থ। এগুলো দুরকম হয়, একটা হচ্ছে প্রকৃতি থেকে অটোমেটিক সৃষ্টি হয়, আর একটা হচ্ছে মনস্য সৃষ্টি। প্রকৃতি থেকে অটোমেটিক সৃষ্টি কোনগুলো হয়, যেমন ধরো আগ্নেয়গিরি থেকে যে গ্যাস নির্গত হয়, মহাজাগতিক বস্তু, যে এরোসোল, বাতাসের যে ধূলিকণা। মানুষ কোনগুলো সৃষ্টি করে, যে কঠিন বজ্র পদার্থ থেকে যে গ্যাস, বিভিন্ন দূষক পদার্থ, তেজস্ক্রিয় বিকিরণ, এগুলো মানুষ সৃষ্টি করে, যেগুলো বায়ু দূষণ করে। তাহলে বায়ু দূষক পদার্থ দুরকম, একটা প্রকৃতি থেকে অটোমেটিক সৃষ্টি হয় আর একটা মানুষ সৃষ্টি করে। এবার দেখো উৎস, বায়ু দূষণের উৎস কী কী আমরা জানি, যানবাহনের ধোঁয়া, হ্যাঁ, বিভিন্ন ধোঁয়াশা, কুয়াশা, কীটনাশক, তেজস্ক্রিয় পদার্থ। তো প্রভাব কি, প্রভাব হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপর প্রভাব সৃষ্টি করে, অবশ্যই মানুষের স্বাস্থ্যের হানি ঘটায়, উদ্ভিদ প্রাণীর ওপর খারাপ প্রভাব ফেলে এবং বাস্তুতন্ত্র এর ওপর প্রভাব সৃষ্টি করে। এরপর আছে আমরা নিয়ন্ত্রণ। তো এই বায়ু দূষণকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি।
না এই যে যানবাহনের ধোঁয়া ধোঁয়া যাতে বাতাসে মিশে না যায় তার জন্য এই যে সংকোচন বাতায়ন বা অনুঘটকীয় কার্যকলাপ আমরা করতে পারি, বা যে কনভার্টার লাগাতে পারি, তড়িৎ শক্তি বেশি করে ব্যবহার করতে পারি ধোঁয়া অপসারণের জন্য, কীটনাশক ব্যবহার বন্ধ করা যায়, রাসায়নিক পদার্থ গুলোকে যে শোধনের ব্যবস্থা করা যায়, ইত্যাদি বিভিন্ন উপায়ে বায়ু দূষণ কিন্তু কন্ট্রোল করা যায় বা বায়ু দূষণ কমানো যায়। এরপর দেখো জল দূষণ। তো জল দূষণ কাকে বলে না, জলে কোনো অবাঞ্ছিত বা দ্রব্য মিশে জলের যদি ভৌত বা রাসায়নিক যে বৈশিষ্ট্য বা গুণাবলী সেটাকে যদি পরিবর্তন করে এবং যেটা মানুষ বা প্রাণী উদ্ভিদদের পক্ষে ক্ষতিকর, তাহলে সেটা জল দূষণ। তো জল দূষণের ক্ষেত্রে দূষক পদার্থ কি, মানে দূষক পদার্থ সমূহ বলছে অক্সিজেনের যে অক্সিজেন চাহিদা সম্পন্ন বর্জ্য পদার্থ, ডিডিটি, বিএইসি এরা যদি জলে মিশে যায়, তেল, তেজস্ক্রিয় পদার্থ, ফ্লুরাইড ও আর্সেনিক, অ্যাসিড, বিষাক্ত যে ধাতু, ক্যাডমিয়াম ইত্যাদি। এরপর দেখো যে ওই যে উদ্ভিদের যে অতিরিক্ত পুষ্টি, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে নির্গত জল, এইগুলো জলে মিশলে জল দূষণ হয়। এরপর দেখো যে মৃত্তিকা দূষণ কাকে বলে? মৃত্তিকা দূষণ যে এই যে মাটির যদি জৈবিক, রাসায়নিক বা ভৌত গুণাবলীর পরিবর্তন হয় যেটা জীবজগতের পক্ষে ক্ষতিকারক, সেটাই মৃত্তিকা দূষণ। তো এক্ষেত্রে মৃত্তিকার দূষক পদার্থ কি কি? একটা হচ্ছে সজীব দূষক বা যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়, একটা হচ্ছে অজীব দূষক, আর একটা হচ্ছে অজীব আবার জৈব দূষক। দেখো সজীব দূষক কোনগুলো, যেমন হচ্ছে কৃমি, শামুক, ভাইরাস এগুলো। আর অজীব দূষক কোনগুলো? সীসা, পারদ, ক্যাডমিয়াম, যে সালফেট যৌগ, অ্যাসিড, লবণ, এই সমস্ত পদার্থগুলো। অজীব কিন্তু আবার জৈব দূষক, সেগুলো কোনগুলো? প্লাস্টিক, পলিথিন, কীটনাশক, ছত্রাকনাশক এগুলো। এর উৎস কি? উৎস মৃত্তিকা দূষণের যে মাটির যে অম্লতা বৃদ্ধি করে, এটা উৎস না, এটা প্রভাব হবে, তো এগুলো হচ্ছে প্রভাব। কি? মাটির অম্লতা বৃদ্ধি করে, মাটির যে লবণতা বৃদ্ধি করে, তার রাসায়নিক সার অধিক প্রয়োগ করলে, নগরায়ন, শিল্পায়নের প্রভাবে। তো শব্দ দূষণ কাকে বলে? যে অতিরিক্ত মাত্রা যে অনিয়ন্ত্রিত শব্দ যখন মানুষের ক্রিয়াকলাপকে, মানে স্বাভাবিক ক্রিয়াকলাপকে প্রভাবিত করে বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন তাকে আমরা শব্দ দূষণ বলবো। শব্দ দূষণের উৎস কি? শিল্পজাত বিভিন্ন কলকারখানার যে শব্দ, পরিবহন, বিভিন্ন যানবাহনের যে শব্দ, গৃহস্থলীর যান্ত্রিক ব্যবস্থার শব্দ, বিনোদনের শব্দ, সামাজিক অনুষ্ঠান, হ্যাঁ ইত্যাদির ক্ষেত্রে যে বিশেষ করে মাইক, বর্তমান সময়ের যে আওয়াজ, মাইকের যে আওয়াজ, এগুলো যদি মানুষের স্বাভাবিক ক্রিয়াকলাপকে বিঘ্নিত করে, খুব উচ্চ মাত্রার শব্দ হলে সেটাকে আমরা বলবো শব্দ দূষণ। এর প্রতিক্রিয়া কি কি হয়? এর প্রতিক্রিয়া হয় যে মানব শরীরের উপর প্রতিক্রিয়া করে, বধিরতা সৃষ্টি করতে পারে, দৈহিক সমস্যা, হৃদের সমস্যা বা আমাদের হার্টের সমস্যা সৃষ্টি করে, মস্তিষ্ক সমস্যা সৃষ্টি করে, পরিবেশের ওপর একটা প্রভাব ফেলে, শিল্পক্ষেত্রে প্রভাব আছে। তো এর প্রতিকার কি? প্রতিকার বলতে আধুনিক যে প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রাংশের শব্দ কমানো যেতে পারে, হ্যাঁ আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, জনবসতিপূর্ণ অঞ্চলে কিছু অন্তর দূরে দূরে গাছ লাগানো যেতে পারে, জনশিক্ষা, সচেতনতা ইত্যাদি, এই প্রতিকারগুলো করা যেতে পারে। এরপর দেখো যে তেজস্ক্রিয় দূষণ, এটা বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ক্ষতিকর একটা ভয়ঙ্কর দূষণ, যার নাম হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। তো তেজস্ক্রিয় দূষণের প্রকারভেদ আছে, একটা তাৎক্ষণিক হয় আর একটা বিলম্বে, মানে একটা সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করে আর একটা দেরিতে হতে পারে। কারণ কি? বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের যে নির্গমন ও দূষণ, এটা থেকে তেজস্ক্রিয় দূষণ হয়। এই প্রতিক্রিয়া কী কী হতে পারে? বমি, উদরাময়, গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যু হতে পারে, নবজাতক শিশুর বা ত্রুটি হতে পারে, তার শরীরের অঙ্গের ত্রুটি হতে পারে, রক্ত সংবহন তন্ত্রের ত্রুটি হতে পারে। এরপর দেখো যে দূষণের প্রভাব এবং রোগ। মানুষের ওপর বায়ু দূষণের কি কি প্রভাব পড়ে? আমরা জানি নাইট্রোজেন ডাই অক্সাইডের জন্য শ্বাসকষ্ট হতে পারে, ফুসফুসের ক্ষতি হয়,
সালফার ডাইঅক্সাইডের জন্য শ্বাসকষ্ট হতে পারে, সেখান থেকে বঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসের রোগ এগুলো সৃষ্টি হয়। চোখ জ্বালা করে ধোঁয়াশার জন্য। কার্বন মনোক্সাইড জন্য রক্তের যে অক্সিজেনের যে সংবহন সেটা বিঘ্নিত হয়। ভাসমান যে সীসা, বালি, কয়লার গুঁড়ো এগুলো শ্বাসনালী এবং ফুসফুসের ক্ষতি করে। তো এই হচ্ছে শব্দ দূষণের প্রভাব, বায়ু দূষণের প্রভাব। এরপর দেখো শব্দ দূষণের প্রভাব। শব্দ দূষণের প্রভাব মানুষের যে কর্মদক্ষতা হ্রাস করে এবং শ্রবণ ক্ষমতা কমিয়ে দেয়, সব থেকে যেটা এক কথায় বললে হয়, তার শ্রবণ ক্ষমতা কমিয়ে দেয়। এরপর শ্বাস প্রশ্বাসেরও একটা অস্বাভাবিকতা সৃষ্টি করে, তার মানসিক অবসাদ সৃষ্টি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হৃদস্পন্দন বাড়া কমা পড়ে বা হার্টের সমস্যা সৃষ্টি হয়, স্নায়ুর উত্তেজিত হয়ে যায়, অনিদ্রা সৃষ্টি হয়। পরিবেশের ওপর তেজস্ক্রিয়তার প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, যেমন হচ্ছে স্ট্রনসিয়াম 90। তো স্ট্রনসিয়াম 90 কী করে? রক্তে ক্যান্সার সৃষ্টি করতে পারে। সিজিয়াম 137 এটা হচ্ছে শরীরের যে শারীরবৃত্তীয় প্রণালীকে বিঘ্নিত করতে পারে, যেমন হজম মানে ক্ষমতা কমে আসবে বা হজমের অসুবিধা সৃষ্টি করতে পারে। আয়োডিন 131 এটা কি করে? থাইরয়েডের সমস্যা সৃষ্টি করে। এরপর দেখো যে আধুনিক কিছু অত্যাধিক তেজস্ক্রিয়তার প্রভাবে মাটি, জল, সমস্ত জীবজগতই ক্ষতিগ্রস্ত হয়। যে ক্ষণস্থায়ী ও তীব্র বিকিরণের প্রভাবে যে শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার, গর্ভপাত, বিকলাঙ্গতা, বন্ধ্যাত্ব ইত্যাদি রোগগুলো সৃষ্টি হয়। তেজস্ক্রিয় দূষণ সব থেকে কি বলবো ভয়ানক এবং সব থেকে ক্ষতিকর। দেখো যতটা পড়লাম আমরা, সেখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করব। দেখো জল ও মৃত্তিকা কোন পরিবেশের অন্তর্গত? জল ও মৃত্তিকা অবশ্যই ভৌত পরিবেশের অন্তর্গত। শিক্ষা কোন পরিবেশের অন্তর্গত? দেখো এটা একটা উপাদান পরিবেশের, সেটা কোন পরিবেশের অন্তর্গত? শিক্ষা আর্থসামাজিক পরিবেশের অন্তর্গত। পারমাণবিক বোমা তৈরি করতে ব্যবহার করা হয় প্লুটোনিয়াম 239, এটা একটা তেজস্ক্রিয় পদার্থ বলতে পারো। পারমাণবিক বোমা তৈরি করতে ব্যবহার করা হয় প্লুটোনিয়াম 239। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর নাম কি? মিনামাটা রোগ হয় পারদ থেকে মিনামাটা রোগ সৃষ্টি হয়। ইউভি রশ্মির ফলে ক্যান্সার সৃষ্টি হয় কোথায়? ত্বকে। ইউভি রশ্মির ফলে ক্যান্সার সৃষ্টি হয় ত্বকে। মেলানোসিস রোগ সৃষ্টিকারী দূষক পদার্থের নাম কি? মেলানোসিস রোগ সৃষ্টি হয় আর্সেনিক দূষণের ফলে মেলানোসিস রোগ সৃষ্টি হয়। শব্দ দূষণের যে পরিমাপ করার একক কি? শব্দ দূষণ পরিমাপ করার একক হচ্ছে ডেসিবেল। ইটাই রোগ সৃষ্টিকারী ধাতু কি? ক্যাডমিয়াম ধাতুর জন্য ইটাই রোগ সৃষ্টি হয়। দেখো এই ছিল আজকের আমাদের এমসিকিউ প্লাস থিওরি আলোচনা। এটা ইভিএস এর পার্ট 1 ভিডিও। তোমাদের যদি এর পরবর্তীকালে সমস্ত ভিডিও পার্ট 2 পার্ট 3 করে তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ততক্ষণ খুব ভালো থেকো।